এখন দেখেন পরে একটা লোকের নাম খুঁজে পাবো আমরা, ধীরেন্দ্রনাথ দত্ত। খুঁজেন, আপনার পরিচিত লোক, নাম শুনছেন না? 1948 সালে 23 ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে দাঁড়িয়ে বলবেন বাংলাকেও উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। পেয়েছেন লাইনটা? ডাক দেন। এবার বলি, লোকটার বাড়ি কোথায়? কুমিল্লা। তাহলে ধীরেন্দ্রনাথ কোন জেলার মানুষ? কুমিল্লা। তাহলে তিনি ওই সময় পাকিস্তানের পার্লামেন্টের সদস্য ছিলেন। ওই সময় এই জাতীয় সংসদের নাম ছিল গণপরিষদ, যেটাকে এখন জাতীয় সংসদ বলছেন। এটিকে আগে কি বলা হইতো? গণপরিষদ। তাহলে এই গণপরিষদে দাঁড়ানো তিনি প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু উর্দুর পাশাপাশি বাংলাকেও কি করতে হবে? রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে, কে সর্বপ্রথম গণপরিষদে দাঁড়িয়ে বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানিয়েছেন? তাহলে ধীরেন্দ্রনাথ কোন জেলার মানুষ? এটুকু বলতে পারলেই হয়ে যাবে। তার এই দাবি কি মানা হবে? আপনার মত কি? না, মানা হইলে তো পড়া কমে যেত। তার এই দাবিটি প্রত্যাখ্যান করা হবে। এই দুঃখে দেখেন পরে 11ই মার্চ ডাক দেন ভাষার দাবিতে প্রথম হরতালের ডাক দিবেন কবে? তাহলে ভাষার দাবিতে পূর্ব বাংলায় প্রথম হরতাল পালিত হয়েছে কবে? এখন বলেন, এই হরতাল শব্দটি কোন ভাষার শব্দ? আপনারাও বলেন। জরিমানাটা এখনই হবে। আজকে কি কেউ জরিমানা দিয়েছেন? আসেননি বলে, দেরি করে আসছেন বলে, পরীক্ষায় কম নাম্বার পেয়েছেন বলে? না। 9, 10 যে সেকেন্ড পার্ট একটা বাংলা বই ছিল, এটা কি মনে পড়ছে? বইটা আছে না বেঁচে দিয়েছেন? ওইটা বই থেকে কি লাভ আপনার? হরতাল, খদ্দর এগুলো পড়েননি যে গুজরাটি? উর্দুটা কি করে হলো? এটা পড়েছেন কিনা আপনি তাই বলেন। ওখানে একটা অধ্যায় আছে না শব্দের উপরে, যে বিদেশি শব্দ কোনটা ফার্সি থেকে আসছে, কোনটা আরবি থেকে আসছে, পড়েছেন এগুলো? ওইখানে তো মোটের উপরে 4টা শব্দ আছে, তার মধ্যে এই হরতাল একটা আর খদ্দর একটা। ওই 4টা শব্দ আবার কোনটাই আপনার মনে পড়লো না। পরীক্ষা এটা কতবার আসছে তাই তো স্রষ্টা ভালো জানে। বাংলার মধ্যেও তো এটা থাকে যে হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ। তো এখানে অপশনে উর্দু থাকেই না, 4টার মধ্যে উর্দুর জায়গাটা হয় না, কিন্তু এটা আপনি উর্দু করে ফেলেছেন। নেন, তাহলে উর্দু হইলে কি হইতো আপনি বুঝেন ব্যাপারটা, যে পরিস্থিতি কি হইতো। তাহলে কি বলবেন এখন? গুজরাটি। আচ্ছা, তাহলে হরতালে কি হয়? মারামারি, গ্রেফতার এগুলো হয়তো ওই দিনও হবে। এই হরতালে 69 জন মানুষ গ্রেফতার হয়। কতজন? তাই এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আপনি রাষ্ট্রভাষা দিবস পালন করবেন কবে? 11ই মার্চ। তাহলে ভাষা দিবস কবে কি বলবেন? তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা দিবস পালিত হবে কবে? 11ই মার্চ। তাহলে এটা মনে রাখেন। এরপরে 19শে মার্চে ঢাকায় আসবে জিন্না, জীবনে কোনোদিন আসেনি, প্রথম। এরপরে 21শে মার্চ একটা বক্তব্য দিবে জনসভায়। ওইগুলো আপনার না মনে রাখলেও সমস্যা নেই, কিন্তু এখন যেটা মনে রাখবেন সেটা হলো এই 24শে মার্চ। এটাই ছিল তার আসার মূল কারণ। 24শে মার্চ 1948 আসবে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বক্তব্য দিবে কার্জন হলে। হলের নাম কি? কার্জন হল। অনুষ্ঠানটার নাম হলো সমাবর্তন অনুষ্ঠান। না থাকলে পয়েন্ট আউট করেন। কথাটা তো এসে এখানেই বলবে, যার জন্য আপনি আন্দোলনটা করবেন। তাহলে একটাই লাইন, যেহেতু আপনার সময় 10 সেকেন্ড, ওই সময় ওই লেখা 10 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, কিন্তু আপনার খাতা বের করে কলম ঠিক করতে 10 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে। তাহলে 24শে মার্চ 1948 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তিনি এসেছিলেন। আসার কারণ কি? ওই যে সমাবর্তন অনুষ্ঠান। এটা সহজে বুঝবেন আপনি। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে গ্রাজুয়েশনের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে একটা প্রোগ্রাম হয়, এটাকেই বলে সমাবর্তন অনুষ্ঠান। আপনারা ফেসবুকে দেখেছেন, যারা এই অনুষ্ঠানে থাকে কালো গ্রাউন্ড পরে থাকে, মাথায় 4 কোনা কালো একটা ক্যাপ, ওই যে একটু আকাশে উড়িয়ে দিয়ে কাভার ফটো করে আবার এটা দিবে ফেসবুকে। এই অনুষ্ঠানটাই কি অনুষ্ঠান? সমাবর্তন অনুষ্ঠান। তাহলে রাষ্ট্রের প্রধান কে ছিলেন? গভর্নর জিন্নাহ। তাই তিনি এখানে আসবেন ওই দায়িত্ব পালনের জন্য। ঘটনাটা কবে ঘটবে? 24শে মার্চ 1948। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। হলের নাম কি? কার্জন হল। এখানেই বক্তব্য দানকালে সে বলবে, উর্দু and only Urdu shall be the state language of Pakistan.
উর্দু কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র। ছাত্ররা তার বক্তব্যের মধ্যে না না বলে চিৎকার চেঁচামেচি শুরু করবে, বক্তব্য অসমাপ্ত রেখে তাকে চলে যেতে হবে। এখন আপনি তার দৃষ্টিকোণ থেকে একটা ভাবেন যে বয়োবৃদ্ধ একটা মানুষ 1200 মাইল দূর থেকে জার্নি করে এসেছে 10 মিনিটের একটা বক্তব্য দিবে বলে, আপনার অত্যাচারে সেটাও শেষ করবে পারেনি। এই যে বক্তব্য অসমাপ্ত রেখে ফিরে গেলেন পাকিস্তানে, বাড়ি যাওয়ার পর ওই বছরই সেপ্টেম্বরে তিনি মারা যাবেন। আপনি মনে করতে পারেন আপনার দুঃখ সইতে না পারে সে মরে গেছে, এটাও ভাবতে পারেন। তাহলে 48 সালে কে মরে যাবে? মোহাম্মদ আলী জিন্নাহ। সে মরে গেলে আপনার পড়া বাড়বে 3 লাইন, কারণ সে থাকলে তো ওর নাম তো আপনি জানতেনই যে পাকিস্তানের গভর্নরকে জিন্নাহ। মরে যাওয়ার পরে কি সে আর থাকলো? তাই বলে কই পদ ফাঁকা থাকবে? তাহলে নতুন লোক আসলো, এখন এই নামটা পড়তে হবে কেন? সে মরে গেছে বলে, নাইলে ওই লাইনেই পড়াটা চলতে থাকতো। এখন এটা লিখেন, আমরা কম্পেয়ার করে লিখবো খাতার মধ্যে একটা দাগ দিয়ে, কারণ প্রশ্ন 2 রকমের। তাহলে কি করবেন? এই যে মধ্যে একটা খাতার দাগ দিয়ে দেন, এটার সাথে এটা কম্পেয়ার করে পড়বো, তাহলে ভুলটা হবে না। প্রশ্ন 2 রকম কি? আপনাকে বলতে পারে পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন, তাহলে এটা তো আপনি জানেনই, প্রথমটা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এই গভর্নর শব্দটা না বলে আপনাকে বললো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে, তখনও কি বলবেন? লিয়াকত আলী খান, নাম শুনছি। আর প্রথম পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো খাজা নাজিম উদ্দিন। তাহলে এটা হলো পাকিস্তানের প্রথম, তার মানে যখন রাষ্ট্রটি সৃষ্টি হয়েছে তো ওই সময় এই পদে কারা কারা ছিলেন। ঘটনাটি কত সালে? 1947 সালের এই প্রবলেম। কিন্তু পরীক্ষায় যদি বলে ভাষা আন্দোলনের সময়, তখন আর এগুলা বললে হবে না। এই ভাষা আন্দোলনের সময় এই কথা না বলে আবার এও বলতে পারে 1952 সালে। পাকিস্তানের গভর্নর, লোকটার নাম হলো মালিক গোলাম মোহাম্মদ। খাজা নাজিম উদ্দিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, নতুন লোকটার নাম হলো নুরুল আমিন। এটা লিখে ফেলেন আগে আপনি। 1952 সালে। ভাষা আন্দোলনের সময় এ কথা না বলে যদি 1952 বলে, একই উত্তর দিব আমরা। তার মানে মূল ভাষা আন্দোলনটা কত সালে? 1952 সালে। কেন পূর্ব বাংলা কি তখন থাকবে না? দুদিকে পাকিস্তান আছে না? লেখা শেষ করেন আগে। কারা ঘৃণা করতো? পাকিস্তানিদের তো স্পেসিফিক কোনো ভাষা ছিল না, 14 রকমের ভাষায় কথা বলতো। উর্দুতে বলতো, পশতুতে বলতো, পাঞ্জাবিতে বলতো। কারণ ওদের মধ্যে তো ওই যে সংখ্যাটা কেন 56% বাংলা, কারণ এই বাংলার সকল মানুষ কথা বলতো বাংলা ভাষায়। আর পাকিস্তানিদের উর্দু কেন 3%? কারণ ওদের মধ্যে অনেকগুলো ভাষা প্রচলিত ছিল। ওরা তো 4টা প্রদেশ, আমরা তো ভুল পড়াটা দিয়ে জীবনটা শুরু করেছি। আমরা কি বলি? পাকিস্তানের প্রদেশ 2টা, একটা পূর্ব একটা পশ্চিম, এটা বলি না? রং ইনফরমেশন। পাকিস্তানের প্রদেশ ছিল 5টা, পূর্ব বাংলা একটা, আর পশ্চিম পাকিস্তান যাকে বলছেন ওদেরই প্রদেশ ছিল 4টা। বুঝতে পেরেছেন? এই আর কি, জীবন শুরু হয়েছে ভুল দিয়ে। পলাশী বাংলাদেশ বইটা পড়লাম, ওখানে শেখ মুজিবুর পলাশীতেও কি শেখ মুজিব ছিল? না, ওখানে মির্জাপুর হিসেবে থাকে। আচ্ছা, জিন্নাহকে? আচ্ছা, কে লিখেছে বইটা?
ওইটা ওরা একটা ইসলাম ইসলামিক কি ফাউন্ডেশন? দেখবেন যদি ইসলামিক ফাউন্ডেশন হয় তাহলে এটা শেখ মুজিবের প্রতিষ্ঠা করা ফাউন্ডেশন। বাংলাদেশ জামাত ইসলামী। শেখ মুজিবও জামাত ছিল কি কোনোদিন? আচ্ছা। বলা যাবে না, পরিস্থিতি যা দেখছি এখন কত গোপনে জামাত শিবির বেরোচ্ছে এখন। হিসাব করে দেখা যাচ্ছে যে শেখ মুজিবের ইতিহাসে দেখতে হবে যে কোনোদিন জামাত করেছে কিনা। জামাত সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর আওয়ামী লীগ তো প্রতিষ্ঠা পেল 1949। কারণ প্রাচীন কোনটা? জামাত। আর বিএনপি জন্মগ্রহণ করবে 1981। এখনো আসেনি আমরা অত দূর। এই জন্য আজকে যা বলবো সব আপাকে নিয়ে। জিয়া রহমানকে নিয়ে বলতে হলে 80 পর্যন্ত বেঁচে থাকতে হবে আপনার, তাইলে দেখতে পাবেন পরে। হয়েছে কি লেখা শেষ? আচ্ছা, তাহলে সামনে যারা বসে আছেন তাদের লেখাটা আগে শেষ হতে হবে, পরে আমরা তাদের হলে ওনাকে জিজ্ঞেস করবো। মানে এখানেই যত দেখি কলম চলছে, তারপরে আর কি জিজ্ঞেস করবো? পরে দেখেন, তাহলে পাকিস্তানের প্রথম বলতে কি বলছি, যখন পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হলো ওই সময়ে কারা কারা ক্ষমতাসীন ছিলেন? তাহলে তার মানে কত সালে সৃষ্টি হয়েছে পাকিস্তান? 47-এ। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর বললে আমরা বলবো মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু যদি বলতো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, কি বলতাম? আচ্ছা, এখন দেখেন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এটা পার্থক্য আছে না? প্রদেশের যিনি প্রধান তাকে কি বলে? আর যিনি দেশের প্রধান সে কি? আমাদের দেশে কি মুখ্যমন্ত্রী কোনো পদ আছে? আপনার কি কোনো প্রদেশ আছে? তাই নাই। কিন্তু ওই সময় তো ছিল। পূর্ব বাংলা একটা প্রদেশ পাকিস্তানের। এবার ভারতে চলে যান, ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা। তাহলে ভারতের রাজ্য কয়টা? 28টা। তাহলে মুখ্যমন্ত্রী আছে কয়টা? 28টা। কিন্তু প্রধানমন্ত্রী কয়টা? একটা। তাহলে পূর্ব বাংলা, আমরা যে অঞ্চলের মানুষ ছিলাম, এই পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? নাজিমউদ্দিন। এটা কত সাল হয়েছিল? আচ্ছা, এখন আমরা কোথায় চলে যাব? তার মানে ভাষা আন্দোলনের সময় 1952। এই সময়টায় পাকিস্তানের গভর্নর কে ছিলেন? মালিক গোলাম মোহাম্মদ। কিন্তু প্রধানমন্ত্রী কে? এবার দেখেন, কারো যে সর্বনাশ আর কারো কি? এই যে লোকটা মরে গেল, পদোন্নতি হলো কার? আগে কি ছিল? প্রদেশের প্রধান, এখানে এসে কি হয়ে গেছে? দেশের প্রধান। এই যে যেমন আপনি আরো সহজ করে বুঝেন, আপা এখন কোথায়? ভারতে। তাহলে সর্বনাশটা কার হয়েছে? আপার। পৌষ মাস কার? ডক্টর ইউনূসের। ভোটে দাঁড়ালে কি মেম্বারে পাস করবে? না। প্রধানমন্ত্রী হয়ে বসে আছে না, সিচুয়েশন ডিমান্ড। এটাই পৌষ মাস আর সর্বনাশের ব্যাপারটা। তাহলে এই যে মরে গেল, নাই মরে যায়, নাই হয়ে গেছে। আর কি ছিলেন? মুখ্যমন্ত্রী। মরে যাওয়া মাত্রই কি সুযোগ পেয়ে গেছে? তাহলে মুখ্যমন্ত্রী পদটা ফাঁকা হয়েছিল। নতুন লোক কাকে নিয়োগ দিয়েছি আমরা? কার নির্দেশে গুলিটা চলেছে ভাষা আন্দোলনে? এই যে ভালো লোক, চিনে রাখেন। এই যে খাজা নাজিমউদ্দিন প্রধানমন্ত্রী হবে, হওয়ার পরে প্রথম ঢাকায় আসবে 26 জানুয়ারি 1952। খালি এটুকু মনে রাখেন। তাহলে জানুয়ারিতে সে আসলো কোথায়? ঢাকায়। প্রধানমন্ত্রী হওয়ার পর 1952-তে প্রথম আসলো। আইসাই কি বলবে? পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। মানে যেটা আগে বলতে হয়তো মরে গেছে, প্রক্সি তো দিতে হবে কাউকে। এটা কে দিচ্ছে? নাজিমউদ্দিন। এখন এইটা কথার প্রতিবাদে আমরা এখন কি গড়ে তুলবো? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আপনি শুনে মনে রাখবেন, বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে মোট 4 বার। কয়বার? 4 বার। আমরা মনে রাখছি শেষেরটা। এই শেষেরটাকে 2 নামে ডাকা হতো। আপনি এটাকে বলতে পারেন কেন্দ্রীয়, অথবা বলতে পারেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা গঠন হয়েছে 30 জানুয়ারি। কোনো কারণে অপশনে না থাকলে আমরা উত্তর নিব 31 জানুয়ারি। সাল ছিল 1952। এই কমিটির যিনি প্রধান ছিলেন তার নাম কাজী গোলাম মাহবুব আহ্বায়ক। এই কমিটির নেতৃত্বে মূলত ভাষা আন্দোলনটা হবে। আপনারা যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের একটা কমিটি গড়ে তুলেছিলেন যারা নেতৃত্ব দিয়েছে, অনুরূপ এই কমিটি গঠনের উদ্দেশ্য একই ছিল, যে ভাষা সমস্যার যতদিন যৌক্তিক সমাধান না হবে ততদিন ভাষা আন্দোলন চলমান থাকবে। কাদের নেতৃত্বে? এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে। এরাই ঘোষণা দিবে যে 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ অবরোধ করবেন। কিসের দাবিতে? ভাষার দাবিতে। তাহলে যখন মানুষ জেনে গেল, সরকার যখন জেনে গেল
যে 21 ফেব্রুয়ারি আপনি ঢাকার রাজপথ অবরোধ করবেন, সরকার কি বসে থাকবে? আপা কি বসেছিল? না। তাই আগের দিনই কি করবে দেখেন, 20 ফেব্রুয়ারি জারি হয়ে যাবে কত ধারা? 144 ধারা। এখান থেকে কথা দুটি, মানুষের চলাচল নিয়ন্ত্রণ আরোপের জন্য কত ধারা আরোপ করা হয়? 4 জন লোক একত্রিত হতে পারবেন না, মিছিলটা কি আর হবে? 4 জন একসাথে চা খেতে গেলেও গ্রেপ্তার হবেন এই ধারা ভঙ্গ করেছেন বলে। এই ধারার নাম কি? 44 ধারা। আপাও জারি করেছিল মরার আগ দিয়ে। 144 ধারা জারি, সামরিক আইন বলবৎ থাকবে। মানুষকে আহ্বান জানানো হলো বাড়ি থেকে কেউ বেরোবেন না। কথা কি শুনেছিলেন? শুনলে কি আপা চলে যাওয়া লাগতো? না। তাহলে আচ্ছা এবার দেখেন, তাহলে কয় তারিখ এটা জারি হয়েছে? 20 তারিখ। আপনি এটা ভঙ্গ করবেন কবে? 21 তারিখ। ভঙ্গ করে প্রথমে যে লোকটা মরবে তার নাম কি? রফিক। এটা আপনার পরীক্ষাতে 4 বার আসছে। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? তাহলে খালি আপনি মরলে হবে না, পরীক্ষার প্রশ্ন তখনই হবেন যখন আপনি প্রথমে মরবেন। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? অথবা বলতে পারে 21-এর প্রথম শহীদ কে, তাও কি বলবো? রফিক। আর 24-এর কথা বললে কার কথা বলতেন? আবু সাইদ। আচ্ছা, আরেকটা নাম লিখেন, আবুল বরকত। তার পড়ালেখা হইল ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভাগের নাম রাষ্ট্রবিজ্ঞান। তার ডাক নাম ছিল আবাই। এই প্রশ্ন ঢাবিতে আসা, আবুল বরকতের ডাক নাম কি? কেন এসছে ঢাবিতে? কারণ লোক কোথাকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখন তার নামটা আমরা কেন পড়লাম, এবার দুটি কথা মনে রাখেন তাহলেই হবে। মিছিলটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে? কিন্তু ঘটনাটি ঘটবে ঢাকা মেডিকেল কলেজের সামনে। তাহলে আপনি আসবেন এক জায়গা থেকে আর আপনাকে মারা হবে আরেক জায়গায়। তাহলে এই যে লোকগুলো যারা মূল্য হিসাব অনুযায়ী সবগুলো কোথাকার হওয়ার কথা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু এমন ঘটনা ঘটেনি। আমরা যতগুলো মারা গেছে 7-8 জনের যে নাম পাওয়া যায় তার মধ্যে একটা মাত্র লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেটাই ওটা। তাই পরীক্ষায় এটাকে আলাদা করে পড়বো। তাহলে প্রথমে যদি আমাদের বলে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, আমরা কি বলবো? কিন্তু যদি বলতো একমাত্র ভাষা শহীদ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তার নাম কি? কোন বিভাগ? ডাক নাম আবাই। এই যে লোকগুলো মরবে, এই হত্যার প্রতিবাদে পরের দিন আপনি আরেকটা মিছিল বের করবেন। 21শে ফেব্রুয়ারি মানুষের হত্যার প্রতিবাদ। এই 22 ফেব্রুয়ারি এসে আরেকটা লোক মরবে, তার নাম হলো শফিউর। তাহলে শফিউর কবে মরবে? এই 2 দিনের মরা লোকগুলোকে স্মরণ করার জন্য আপনি এখন কি নির্মাণ করবেন? শহীদ মিনার। তাহলে দেশের প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছে কবে? 23 ফেব্রুয়ারি। একা একা হয়েছে না, কেউ না কেউ করেছে। যে করেছে তার নামটা লিখেন, ডাক্তার বদরুল আলম। শহীদ মিনারটা কোথায় হবে? আপনি মরেছিলেন কোথায়? ঢাকা মেডিকেল কলেজ। এত কষ্ট করে নির্মাণ, তাই পরের দিনে উদ্বোধন 24 ফেব্রুয়ারি। এই উদ্বোধন করবে এই যে শফিউর 22 তারিখে যে মরেছিল তারই পিতা মাহবুবুর রহমান। এত কষ্ট করে কোনো লাভ হয়নি, খালি পড়াটাই পড়তে হচ্ছে। একদিন পরে এটা ভেঙে দিবে পাকিস্তান জানা মাত্রই। শহীদ মিনারের কথাটা শেষ হয়ে যাবে। তার মানে পাকিস্তান আপনাকে কতটা হেল্প করেছে দেখেন। দূরে মারেনি, মেরেছে কোথায়? মেডিকেলের সামনে, যাতে দ্রুত ভর্তি হতে পারে। দেখেন, দূরে মারলে তো যেতে যেতে মরেও যেতে পারতেন। ঢাকা মেডিকেল কলেজ সংক্ষেপে বুঝে ফেলবেন, এমনিতে আপনাদের সংক্ষিপ্ত জ্ঞান ভালো থাকার কথা। তাহলে এই ছোট লেখা কত লিখতে কি এতক্ষণ লাগবে? খালি তারিখ দিবেন, বাকি ডট ডট দিবেন। এবার প্রশ্ন খেয়াল করেন, কেন্দ্রীয় বা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গড়ে উঠবে? কয় তারিখ? 30 জানুয়ারি। না থাকলে কি থাকবে? আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। 144 ধারা জারি হবে কবে? তাহলে মানুষের চলাচল নিয়ন্ত্রণের জন্য সরকার কত ধারা জারি করে? এটা ভঙ্গ হবে কবে?
প্রথম মারা যায় কে? তাই 21-এর প্রথম শহীদ কাকে বলবো? একমাত্র ভাষা শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কি? কোন বিভাগ? ডাক নাম কি? শফিউর কবে মারা যায়? বাংলাদেশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কবে? কোথায় বললে? ওকে, ঢাকা মেডিকেল কলেজের হস্টেল প্রাঙ্গণ। এটি কে নির্মাণ করেছেন? ডাক্তার বদরুল আলম। তাহলে এই শহীদ মিনার প্রথম উদ্বোধন হয় কয় তারিখে? কার পিতা উদ্বোধন করেছেন? নাম কি বললে? এই প্রথম শহীদ মিনারটা ভেঙে দেওয়া হবে কবে? এবার দেখেন, আপনি যা ভাবেননি কখনো ওইটাই পরীক্ষার প্রশ্ন। এতদিন পরে আসলেন 1952, পরীক্ষায় বললো 1952 বাংলা সাল কত ছিল? ভেবেছেন কি ব্যাপারটা? না। তাহলে দেখেন, এখন ভাবেন। 21 ফেব্রুয়ারি, এটা কয় তারিখ? 8ই ফাল্গুন। দিনটা আবার কি বার ছিল? বৃহস্পতিবার। তার মানে পাকিস্তানের আপনাকে কবে মেরেছে? বৃহস্পতিবারে। 25শে মার্চ কি বার? বৃহস্পতিবার। তাদের ধারণা বৃহস্পতিবার যা করবে শুক্রবারে নামাজ পড়লেই কথা শেষ হয়ে যাবে। এজন্য মারার জন্য দিন পছন্দ কোনটা তাদের? বৃহস্পতিবার। এই 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। যাই হোক, আপনি শুরুতে কি দিবস পালন করতেন? শহীদ দিবস। এখন কি পালন করেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই শহীদ দিবসটা আপনি প্রথম পালন করেছেন 1953 সালে। তখন আবার 52-তে উত্তর দিলে নাম্বারটা পাবেন না, কারণ 52-তে তো মরেছেন। মরে কি পালন করবেন? পালন হয়েছে কত পরের বছর। এর জন্য পরীক্ষায় থাকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস প্রথম পালিত হয়েছে কত সালে? কি বলবেন? ক নাম্বারে কিন্তু 52 দেওয়া থাকবে, যাতে দাগ দেওয়া সহজ হয় আপনার। কিন্তু সহজে দাগ দিয়ে না দিয়ে কোথায় দিবেন দাগ? 1953-তে। কিন্তু এটাই আবার 1999-তে এসে কি হয়ে যাবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটাই এইবারে আপনার পরীক্ষায় ছিল। আর পরের লাইন ছিল ডিপ্লোমার বিএসসির পরীক্ষায়, যে কোন সংস্থা এটি ঘোষণা করেছে? ইউনেস্কো। ওই আছে, ওইদিকে তাকান, লেকচার শিটের দিকে তাকান, ওই নিচ থেকে উপরের 5-6 লাইনের দিকে তাকান। আছেন কি? তাহলে 3 লাইন উপরে চলে যান, নিচ থেকে ওই যে দেখেন 19 পেয়েছেন এটা। তাহলে প্রশ্ন হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক শহীদ মিনারের 3 লাইন উপরে পেয়েছেন? তাহলে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কত সালে? কয় তারিখ? নভেম্বর। এটা আপনাদের পরীক্ষাতে ছিল। আর পরের লাইন কাদের থাকবে? বিএসসি দের। কোন সংস্থা এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে? কততম অধিবেশনে? 30তম। তাহলে 3 কথা মনে রাখেন, আর একটা বোঝার চেষ্টা করেন ওইটা দেখেই। 1999 কোন মাস? 1999 কোন মাসে ঘোষণা পেয়েছেন আপনি? নভেম্বরের পরে কি মাস? তাহলে ওই বছরে কি আর আপনি ফেব্রুয়ারি পাবেন? তাই পালন করেছেন কত সাল থেকে? ওইটাই মাথার মধ্যে ঢুকান, তাইলেই হবে। ঘোষণার কথা বললে 1999, পালনের কথা বললে 2000। কেন? ওই যে নভেম্বরে আপনি ঘোষণা পেয়েছেন, ওই মাস বছরে আর কি পাননি? ফেব্রুয়ারি পাননি, তাই পেয়েছেন 2000 সালে। তাহলে প্রশ্ন যদি বলে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে কত সাল? কিন্তু পালন শুরু হয় কত সাল থেকে? তার মানে ঘোষণা বললে 99 থাকবেন, পালন বললে 2000-এ চলে যাবেন। ওখানে নাই লিখে রাখেন, প্রথম পালন করেছিল 188টি দেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে প্রথম কতটি দেশ পালন করে? 188। তাহলে ওটা এখানে পয়েন্ট আউট করে রাখেন। আয়না ঘরের নাম শুনছি, এটি নিয়ে মুভি নির্মাণ হবে, তখন দেখতে পাবেন। আর আবরার হত্যাকাণ্ড, সেটা নিয়েও একটা চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে। তার মানে ট্র্যাজিক ইনসিডেন্ট গুলো যখন ঘটে, ওই ঘটনাকে কেন্দ্র করে কবিতা, উপন্যাস, চলচ্চিত্র এগুলো নির্মাণ হয়েই থাকে। বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্র্যাজিক ইনসিডেন্ট কোনটি? এই ভাষা আন্দোলন। কারণ এইটার মধ্য দিয়েই বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটবে, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের রূপ নেবে। তাই ভাষা আন্দোলনকে নিয়ে বহু মানুষ নাটক করেছে, চলচ্চিত্র বানিয়েছে, কবিতা লিখেছে, উপন্যাসও লিখেছে। কিন্তু আমরা একটা করে পড়বো, কোনটা? যেটা প্রথম। ওই যে ছক আছে দেখেন, 21-এর প্রথম নিয়ে একটা ছক। পরীক্ষার প্রশ্ন, 21-এর প্রথম গান কোনটি? মানে 21শে ফেব্রুয়ারিকে প্রথম কোন গানটা লেখা হয়েছে? ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। কে লিখেছে? আনম গাজীউল হক। পেছন লাইনটি
ওটাই পরের লাইন দেখেন, 21-এর প্রথম নাটক কোনটি? কবর। তবে আবার ভুল করলে হবে না, কবর দুটা, একটা জসিমউদ্দিনের কবর, একটা মুনির চৌধুরীর কবর। জসিমউদ্দিনের কবর হইল কবিতা, মুনির চৌধুরীর কবর হইল নাটক। এই পরীক্ষায় প্রশ্নটা ছিল আপনাদের বাংলার মধ্যে। এইবার কি বলেছিল? কবর নাটকের পটভূমি কি? কোন ঘটনার প্রেক্ষাপটে কবর লিখেছেন আপনি? কিন্তু দাগ দিয়েছে মুক্তিযুদ্ধে, নাম্বারটা কি পাবে না। তাহলে প্রশ্নটা বাংলায় আসুক আর ইংরেজিতে আসুক, কথা তো এটাই ছিল। সাধারণ জ্ঞানেই যে প্রশ্নটা আসতে হবে তাও তো নাও হইতে পারে, আসছে কিছু বাংলার মধ্যে ছিল, বাংলার যে 20টা প্রশ্ন তার মধ্যে ছিল এটা। তাহলে এই যে পড়ে গেলেন এতবার যে 21-এর প্রথম নাটক এটা, আর উত্তর দিলেন কি? মুক্তিযুদ্ধ। তাহলে নাম্বার দেয়নি, এটাতে একরকম গেছে। যদি জানতে পারতো যে ওই খাতাটা আপনার, নিশ্চয়ই ফোন দিত আপনার এটার জন্য। তাহলে কবর নাটকের রচয়িতা দেখেন মুনির চৌধুরী, তিনি নাটকটি লিখেছেন জেলখানায় বসে। নাটকটি প্রথম মঞ্চায়িত হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এখন আপনি ভাবছেন কারাগার কি নাটক করার জায়গা? না, তারপরও কি করে হলো? নাটক তো হবে থিয়েটারে। এখন এই লোকটা ভাষা আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন, শিক্ষিত লোক বসে থেকে কি করবে, তাই বসে বসে কি করেছে? নাটক লিখেছে। তাহলে কোথায় বসে লিখেছে? জেলখানায় বসে। নাটকটা লেখা শেষ হয়ে গেলে কয়েদির তো অভাব ছিল না, এক একজনকে এক একটা অভিনয়ের দায়িত্ব দিয়েছে, এক এক পার্ট এক একজন প্লে করবে, দিয়ে দেখা হলো নাটকটা কেমন হলো। এই নাটক কোথায় দেখা হইলো? জেলখানাতে বসে। তাই পরীক্ষার প্রশ্ন কি? কবর নাটকটি প্রথম মঞ্চায়িত হয়েছে কোথায়? ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাখ দেন। তাহলে আবার দেখেন 21-এর প্রথম নাটক কোনটি? কি বলবেন? অথবা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত প্রথম নাটকের নাম? কবর নাটকের রচয়িতা? প্রথম মঞ্চায়িত হয়েছে কোথায়? তারপর দেখেন প্রথম চলচ্চিত্র কি থেকে নেয়া? পরিচালককে ওখানেই লিখে রাখেন। চলচ্চিত্রটি মুক্তি পায় 1970 সালে। তাহলে কত সালে ছবিটা মুক্তি পেল? এবার দেখেন 21-এর প্রথম কবিতার নাম কি ছিল? কবিতা। কাঁদতে আসেননি, কিসের জন্য এসেছেন? তাহলে এটা কবিতার নাম হইতে পারতো কাঁদতে আসেনি, কাঁদাতে এসেছি, এটা একরকম। কিন্তু এটা কি? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কে লিখেছেন? মাহবুবুল আলম চৌধুরী। এগুলা ঠোঁটস্থ করে ফেলা লাগবে, আর শিশু থেকে সাজা থাকলে হবে না। শিশু আছেন কি কেউ এখানে? মানে 18 কম বয়স কি কারো? 18 বছরের আগ পর্যন্ত কি আপনি? এটাও এবার বিএসসির পরীক্ষায় ছিল যে শিশু কারা। অপশনে অনেকগুলো ছিল, সঠিক উত্তর হলো জন্ম থেকে 18 বছর বয়স পর্যন্ত। ওইটাতে দাগ দিতে হইতো আবার। তাই অনেকে কোমলমতি মনে করে নাও জানতে পারেন। জেনে রাখেন যে আর শিশু এখানে কেউ নাই। তাই আচার ব্যবহারের মধ্যে শিশুর কোনো বৈশিষ্ট্য যেন প্রকাশিত না হয়। তাহলে এগুলো কথাবার্তা যখন বলবেন স্পিডলি বলবেন, কারণ এগুলো ক্লাস 3 থেকে আমরা পড়ে আসছি। আপনি এখন সিলেবাসে নাই তাই পড়েননি। তা আপনি পড়েননি, দায়ভার কার? কেন সিলেবাসে নাই? তো কি বইয়ে ছিল না? মাস্টাররা জানবে কি করে? আপনারা মাস্টারের সাথে বসে থাকবেন কেন? আপনারা তো টেন্ডেন্সি থাকবে যে মাস্টারকে প্রতিদিন অপমান করবেন পড়া ধরে। তো এটার জন্য তো পড়তে হবে। ওই পড়া কি পড়েছেন? ওই কথা তো কতদিন আপনাদের ক্লাসে বলছি যে আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে স্যারকে অপমান করবো। এটা রেগুলার এই মানসিকতা নিয়ে স্কুলে আসতাম। তো অপমান কি করে করবো? তাকে ধরে মারবো এই অপমান? না, ক্লাসে সেটা যে পড়াইতে আসবো এটা নিয়ে প্রশ্ন করে তাকে ক্লাস থেকে বাইর করে ফেলবো, উত্তর না দিতে পারবে। তো এটার জন্য তো আপনাকে পড়তে হবে। ওই পড়া কি পড়েছেন? পাকিস্তানের রাজধানীর নাম বলতে জীবন শেষ হয়ে যাচ্ছে আপনার। পরে দেখেন, তাহলে কবিতা শিরোনামটা আরেকবার বলেন। কে লিখেছে? ভালো কথা বলেছেন। এরপর আপনি কি কি উপন্যাস পড়েছি কি আমরা? তো দেখবেন আরেক ফাল্গুন। কে লিখেছে? জহির রায়হান। ওই যে কয়দিন আগে ফেসবুকে একটা কথা খুব লিখছিলেন না, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। দেখেননি? এই উপন্যাসের শেষ লাইন ওইটা, ভালো করে মনে রাখেন, পরীক্ষায় আসতে পারে বার্নিং লাইন এই মুহূর্তে। ওই যে যখন আপা ধরে ধরে নিয়ে যেত আর ওই যে ডিবি অফিসে ভাত খাওয়ানোর ব্যবস্থা করতো আপনার, তখন অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন আপার উদ্দেশ্যে যে ধরে নিয়ে যা লাভ নাই, মেরে ফেলেও লাভ নাই, আসছে ফাল্গুনে আমরা কি হবো। এই লাইনটা কপি করেছেন কোথা থেকে? এই উপন্যাসের শেষ লাইন। তাহলে আপনি মনে রাখেন এইটুকু, এই লাইনটার রচয়িতা কে বললে উত্তরটা কি দিব আমরা? জহির রায়হান। আপনি তো বাস্তবতার সাথে মিল রেখে পড়াটাকে একটু মিলাবেন। এত নাদান সাজলে তো হবে না, এত ভালো মানুষের দরকার দুনিয়াতে নাই। আপনি খারাপ হয়ে যান কোথায়? ক্লাসে।
খারাপ বলতে কি কথা বলবেন আপনি, চুপ করে থাকলে এত সভ্য ভদ্র মানুষ ক্লাসে থাকলে তো হবে না, সভ্যতা বাইরে থাকবে যেখানে অসভ্য আপনি। আর এত সভ্য ক্লাসে সাজা যাবে না, কারণ ক্লাসে আপনাকে অসভ্য হইতে হবে, আপনাকে কথা বলতে হবে। আপনি পড়ে আসবেন, কথা বলবেন, আপনি প্রশ্ন করবেন, কিন্তু এখানে আপনি এত ভদ্র সাজা থাকেন, পরে কি আপনাকে বাইরে আমরা চিনতে পারবো? তাহলে দেখেন প্রজেক্টটা, তাহলে 21-এর প্রথমটা আরেকবার চোখ বুলান আপনি। 21-এর প্রথম গান কোনটি বলেছেন? তাহলে এই গানের রচয়িতাকে আনাম গাজীউল হক। ওই 2 লাইন, এখানে আর কোনো পড়া নেই। এরপরে আপনি পড়বেন 21-এর প্রথম নাটকের নাম কি? কবর কবিতার লেখককে? নাম্বারটা কি পাইলেন? আমরা কি বলেছি? কবর কবিতার লেখক কে? প্রশ্ন শুনে না উত্তরটা আপনি দিবেন, নাকি যা লেখা আছে সিরিয়ালি বলবেন? তাহলে কবর কবিতা বলেছি জসিমউদ্দিন। এবার দেখেন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হয় জানেন? আপনি যা ভাবেননি কোনোদিন এই টাইপের প্রশ্ন হয়। যেমন আমরা যখন পরীক্ষাটা দিয়ে, প্রশ্নটা ছিল বাংলার মধ্যে, ইন্টারমিডিয়েট কি আপনাদের কবিতা আছে না, তুলে দিয়েছে আপা কবর, তো বলেছে কবর কবিতার লেখককে। প্রশ্ন দেখে তো মহা খুশি যে দাগ দিব জসিমউদ্দিনে। তাকিয়ে দেখি 4টায় জসিমউদ্দিনের নাম লেখা, মানে অপশন ক খ গ ঘ 4টাই কি জসিমউদ্দিন। তার মানে আইডেন্টিফাই করতে হবে জসিমউদ্দিনের বানান কোনটা সঠিক। আপনি ভেবেছেন ব্যাপারটা? কখনো পড়তে গিয়ে কি এরকম সচেতনতা কাজ করেছে মনে? না। এইটা হলো ঢাকা ইউনিভার্সিটির কাম আর কি, যে আপনি জীবনে যা কল্পনা করেন প্রশ্ন সেগুলো তার দাগ দিব জসিমউদ্দিনে, কিন্তু 4টায় জসিমউদ্দিন হলে দাগটা কি করে দিব? এখন একটাতে কি দন্তাশয় দীর্ঘিদে আছে, আর একটাতে রাশি, একটাতে যুক্ত আছে, আর একটাতে নাই, একটাতে হসন্ত আছে, একটাতে নাই। ও তো পড়া কি পড়েছি আমরা? না। তো আপনাদের এত কঠিন প্রশ্ন হবে না, আপনি বলতে পারলেই হবে। কবর নাটকটা লিখেছেন মনির চৌধুরী। কোথায় বসে লিখেছিলেন? জেলখানায় বসে। প্রথম মঞ্চায়িত হয়েছে কোথায় বললে? ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তারপরে বলেছেন প্রথম চলচ্চিত্রটার নাম কি? জীবন থেকে নেয়া। পরিচালক কে ছিলেন? জহির রায়হান। কত সালে চলচ্চিত্রটি মুক্তি পায়? তাহলে 21-এর প্রথম কবিতার নাম কি? কাঁদতে আসেননি কে লিখেছেন? চৌধুরী। তাহলে 21-এর প্রথম উপন্যাস কোনটি বললে? এটার রচয়িতাকে? তাহলে শেষ লাইনটা মনে রাখে, আসছে ফাল্গুনে আমরা কি হব? দ্বিগুণ হব। এই লাইনের রচয়িতাকে বললে কি বলবো? ওকে। আর একটা কথা খালি শুনে থাকেন, একটা কবিতা এমন ছিল, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, খোকা তুই কবে আসবি। এই পংক্তিতে মায়ের সন্তানকে ফিরে পাবার আকুতি প্রকাশ পেয়েছে। এই লাইন দুটি লেখা হয়েছে ভাষা আন্দোলনকে নিয়ে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আপনার পরীক্ষাতে এই লাইন থেকে 3 রকমের প্রশ্ন আসছে 2 বার। তাহলে আপনি শুনে মনে রাখলেও হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনি সেরা বাংলা হয়ে যাবেন। পরে দেখেন একটা গান আছে, 21-এর সবচেয়ে জনপ্রিয় গান এটি, আমার ভাইয়ের রক্তে রাঙানো। কে লিখেছেন? আব্দুল গাফফার চৌধুরী। এবার ব্যাপারটা খেয়াল করেন, লেখক বললেও যা, রচয়িতা বললেও তা, গীতিকার বললেও তা, এগুলো সিনোনিম। তখন আবার নিজেকে গুলিয়ে ফেলেন না। তাহলে যাই গীতিকার ওইটাই লেখক, ওইটাই রচয়িতা। সুরকারের ব্যাপারটা আলাদা। এখানে দেখেন সুরকার পাবো কয়জন? 2 জন। তাহলে আমার ভাই রক্তে রাঙানো গানটির সুরকার কয়জন? প্রথম সুরকার কি? আব্দুল লতিফ। কিন্তু বর্তমানে কার সুরে গানটা শুনে থাকি? আলতাফ মাহমুদ। তাহলে কয়টা লোক পেলেন? তাহলে প্রথম সুরকার বললে আব্দুল লতিফ, বর্তমানটার নাম হলো আলতাফ মাহমুদ। প্রশ্নটা কতবার মেডিকেলের ভর্তি পরীক্ষায় ছিল? আমার ভাই রক্তে রাঙানো গানটির প্রথম সুরকারকে কি বলতেন? আব্দুল লতিফ। আর প্রথম শব্দটা উল্লেখ না থাকলে কি করবেন? আলতাফ মাহমুদ। পাওয়া গেছে সেটি। ভাষা আন্দোলনের কথাটা শেষ হয়ে গেছে, এবার আপনি যুক্তফ্রন্ট নির্বাচনে চলে যাবেন 1954। গেছেন? এখানে 2টি জায়গায় ভুল করবেন, সেটা প্রথম দেখেন। যুক্তফ্রন্টের গঠন বললে 1953, নির্বাচন বললে 1954। ওইটা আগে দেখেন। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়েছে কি বলবেন? 1953। কিন্তু নির্বাচন কত সালে? তাহলে ওইটাই ভালো করে মনে রাখেন, যে প্রশ্নে যদি গঠন বলে দাগ দিব 53-তে, যদি নির্বাচনের কথা বলে দাগ দিবেন 54-তে। তৃতীয় প্রশ্ন, কয়টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? গণে দেখেন তো কয়টা দল আছে? 4টি। তাহলে কয়টা দল নিয়ে যুক্তফ্রন্ট? 4টি। একবার খালি দেখেন, আওয়ামী মুসলিম লীগ মাওলানা আব্দুল হামিদ খান। তারপরে কৃষক শ্রমিক পার্টি, লোকটার নাম কি? নেজামে ইসলাম পার্টি, মাওলানা আতার আলী। বামপন্থী গণতন্ত্রী দল। তাহলে কয়টা লোক পাইলেন মোট? এর মধ্যে সবচেয়ে বড় দলটি হলো আওয়ামী মুসলিম লীগ, কিন্তু যুক্তফ্রন্টের নেতা হয়েছিলেন শেরে বাংলায় কে? ফজলুল হক। তাহলে যুক্তফ্রন্ট কার নেতৃত্বে গঠিত হয়েছিল কি বলবেন?
তাহলে এখন নির্বাচনটা হবে, তার আগে দেখেন যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীকের নাম কি। যুক্তফ্রন্ট কয় দফা ঘোষণা করে নির্বাচনের আগে? প্রথম দফাটা মনে রাখলেই হবে, রাষ্ট্রভাষা কি হবে? বাংলা। তাহলে নির্বাচন কি একলা একলা হবে? তাহলে অপোজিট আর একটা দল ছিল, সেটির নাম হলো পাকিস্তান মুসলিম লীগ। কি লীগ? মুসলিম লীগ। তাদের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন, তার মানে নৌকা ভার্সেস হারিকেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যাঁ। তাহলে আপনি এই লাইন মনে রাখেন যে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। নির্বাচনের আগে তারা ইশতেহার ঘোষণা করেছিল কয় দফার? 21 দফার। খালি মনে রাখবেন প্রথম দফাটা কি ছিল? রাষ্ট্রভাষা বাংলা। মানে ক্ষমতায় গেলে বাংলাকে কি করব? রাষ্ট্রভাষার মর্যাদা দেব। ইশতেহারটা বুঝেন কিনা? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের পূর্বে জনগণকে কিছু স্বপ্ন দেখাবে যে ক্ষমতায় গেলে আমি এগুলো করব, যা জীবনেও করবে না। ওইটাই ইশতেহার। সোজা কথা, খাতা কলমে যে মিথ্যা কথাগুলো জনগণের সামনে দাঁড়িয়ে পাঠ করে রাজনৈতিক দলগুলো, সেটাই কি? কয়টা মিথ্যা কথা ছিল? 21টা। আপনি একটাই মনে রাখবেন, প্রথমটা। কিন্তু লোক তখন এত খারাপ ছিল না এখনকার মতো, তারা এটা পালনের চেষ্টা করেছে। কারণ ক্ষমতায় তো বেশি দিন থাকবে না, মাত্র 56 দিন। একটু পরে দেখেন তাহলে বুঝবেন। এবার ওই লাইনটা আগে ঠিক করেন, নাহলে মরার আগে মরে যাবেন। যুক্তফ্রন্ট নির্বাচনে মোট আসন ছিল 309টা। ওই যে 237কে এটা 309 করেন আগে। 237কে কত করবেন? তাহলে মোট আসন 309, এর মধ্যে নির্বাচনে অংশ নিয়ে আপনি লাভ করবেন 223টা। তাহলে মোট আসন যুক্তফ্রন্ট নির্বাচনে কতটি ছিল বললে কি বলবো? যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছে? তাহলে কারা সরকার গঠন করবে? যুক্তফ্রন্ট। মনে করে বলেন নেতা কে ছিল? একটু আগে বললেন যুক্তফ্রন্টের নেতা কে ছিল? শেরেবাংলায় কে? ফজলুল হক। তাহলে কার নেতৃত্বে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়? শেরেবাংলায় কে? ফজলুল হক। তাহলে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার প্রধানমন্ত্রীও কে হবে? কে? ফজলুল হক। আর এই মন্ত্রিসভায় শেখ মুজিব জীবনে প্রথমবারের মতো মন্ত্রী হওয়ার একটা সুযোগ পাবেন। আমরা তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেব কৃষি। দেখেন, কৃষি বন সমবায় বললেন না, বাংলার বাঘ আমরা বলিনি, জিন্না তাকে উপাধি দিয়েছে, এটা আমরা কন্টিনিউ করেছি। বুঝতে পেরেছেন? বলার বহু কারণ। তার মতো লোক এই দুনিয়ায় জন্মগ্রহণ এই দেশে করেনি, ভবিষ্যতে করবে কিনা সন্দেহ আছে। খালি তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। মানুষ তো 4 বছর ধরে একটা সাবজেক্টে অনার্স করতে তার জীবন মোটামুটি শেষের পথে। ওই লোক 3 বছর আগে অনার্স হইতো 3 বছরে, এখন আমাদের সময় এসে 4 বছরে, যেহেতু কোমলমতি 3 বছরে পড়ে শেষ হয়েছে না, তাই লম্বা সময় নিয়ে 4 বছর ধরে পড়বেন। উনি অ্যাট দ্য সেম টাইম একই সময়ে 3 বিষয়ে অনার্স পড়েছেন, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং গণিত। অ্যাট দ্য সেম টাইম ওই 3 বছরেই তার 3 বিষয়ে অনার্স শেষ। আর মানুষের একবার হইল না শেষ, গেল সেটি। মাস্টার্স করেছেন গণিতে, এরপরে মনে হয়েছে পড়ালেখা ভালো লাগার বিষয়, গেছেন লন্ডনে ব্যারিস্টারি পড়বেন বলে 1 বছরে পাশ করে বাড়ি চলে এসেছেন। আসার পরে কিছুদিন কলকাতায় আইন প্র্যাকটিস করেছেন আশুতোষ মুখোপাধ্যায়ের অধীনে। পরে মনে হলো এত পড়া যেহেতু পড়লাম, একটু চাকরি না করলে কিরম দেখায় ব্যাপারটা, তাই ম্যাজিস্ট্রেটের পরীক্ষা দিবেন, চাকরি করবেন 6 বছর। পরে মনে হবে যে সরকারের আনুগত্য করার লোক আমি নই, তাই চাকরিটা বাদ দিয়ে দেবে। 1911 সালে আসবে রাজনীতিতে। ওই সালেই সে নির্বাচিত হবে পূর্ব বাংলার আইনসভায় এবং কেন্দ্রীয় ভারতের আইনসভায়। একই লোক 2 জায়গায় নির্বাচিত হবে অ্যাট দ্য সেম টাইম। তার মতো জনপ্রিয় লোক বাংলাদেশে এখনো জন্মগ্রহণ করেনি। কিন্তু দুঃখের জায়গাটা হলো তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি দেশে এখন নাই, তাই তার নাম বলার লোকটা কেউ নাই। বঙ্গবন্ধু সব লোকে ছাত্র হওয়া যোগ্য ছিলেন না, যদি অনলাইনে তাও বলছি। বঙ্গবন্ধু পড়েছে কোথায়? ইসলামিয়া কলেজে। কলেজটাই প্রতিষ্ঠিত করেছে শেরেবাংলা। তারপরে কি? বেকার হোস্টেলে ছিল, হোস্টেলটা কার প্রতিষ্ঠা করা? শেরেবাংলা। তাহলে এর কলেজ এর হোস্টেলে প্রতিষ্ঠা করে পড়ে একটা মানুষ, অথচ তার নাম আপনি দিনে 24 বার বলছেন কেন? ওই যে একটা মেয়ে রেখে গেছে, 16 বছর ধরে বলছে, কিন্তু এদের তো এগুলা কেউ নাই। এটাই হলো প্রবলেম। ওই যে মাওলানা ভাসানীর নাম শুনলেন না? আওয়ামী লীগ তো প্রতিষ্ঠা করেছে ভাসানী, তার নাম কি বলেন বছরে 2-1 কোথাও শুনতে পান না? কারণ তার ছেলে মেয়ে তো সেভাবে রেখে যেতে পারেনি। পরে দেখেন, তো এগুলো হচ্ছে কি, আমরা বাঙালি তো অকৃতজ্ঞ, মূল্যায়নটা যথাযথ যার হওয়া দরকার সেটা ওইভাবে হয়নি, এই আর কি। এটা হচ্ছে প্রবলেম। দেখেন, এই জন্য এই লোকটা যেখানে যখন ছিলেন জীবিত অবস্থায়, তাকে বাদ দিয়ে অন্য কেউ নেতা হয়েছে এমন ইতিহাস নাই। দেখেন, দল বড় কোনটা? আওয়ামী লীগ, কিন্তু নেতা কি? যুক্তফ্রন্টের শেরেবাংলা। কারণ সে থাকবে কিন্তু অন্য কেউ নেতৃত্ব দেবে এমন ইতিহাসে একটাও নাই কোথাও। বরং বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন যে আমরা যখন বক্তব্য দিতাম বিভিন্ন জায়গায় তাদের আমলে, তো একটা জায়গায় গিয়ে আমরা শেরেবাংলার বিরুদ্ধে বক্তব্য দিই জনগণের মধ্যে। তো ওইখানের কিছু মুরব্বী মানুষ আমাদের ডেকে বক্তব্য শেষে বুঝালো যে যা খুশি বলবে সমাবেশে, সমস্যা নাই,
কিন্তু শেরে বাংলার বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, কারণ তার ওই যে রাজনৈতিক দলটার নাম দেখেন কৃষক শ্রমিক পার্টি, মানে তার রাজনীতি কাকে নিয়ে? কৃষক শ্রমিকদের নিয়ে। এজন্য এই সেক্টরটাতে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। বঙ্গবন্ধু বললেন আমরা এই কথাটা যে আমাদের বলেছে এটা ভুলে গেছি। পরে একদিন জনসভায় আমরা অনুরূপ বক্তব্য প্রদান করলে জনগণ মঞ্চের উপরে এসে আমাদের গণপিটুনি দেয়। বঙ্গবন্ধু নিজে লিখেছেন তার অসমাপ্ত আত্মজীবনী। তাহলে বঙ্গবন্ধুর মতো লোককে মানুষ গণপিটুনি দিয়েছে কার বিরুদ্ধে কথা বলার জন্য? তাহলে লোকটার জনপ্রিয়তাটা হালকা আপনি আঁচ করেন তাইলে এই ব্যাপারটা হবে। কিন্তু এই যে বাঙালি দিন শেষে আপনি শেষে এসে তাকে মনে রাখেন না। এই যে আপাকে কি আর মনে রাখবেন? যারা আওয়ামী লীগ করে তারা দেখেন একটা কথা আপার পক্ষে আর বলবে না, বরং সে বেশি বলে, সে প্রমাণ করতে চাইবে সে আওয়ামী লীগ ছিল না। এজন্য তার বক্তব্যটা কি আপার বিরুদ্ধে বেশি হবে। পড়েন পরে নিচে যান। টাকাকে আপনি নিজের টাকা দিয়েছেন? আওয়ামী লীগ করলে তাকে টাকা দিতে হইতো, আপনি আওয়ামী লীগ করলে টাকা না দিলে কি পদ পাবেন? এই যে 3 দিন আগে একটা লোক মেরে গেল, নিউজটা চোখে পড়ার কথা, এই যে তালাইমারি ওয়ার্ড কাউন্সিলর লুকেন, দেখছেন? এই পদ পাওয়ার জন্য সে 76 লাখ টাকা দিয়েছিল। 76 লাখ, 97 লাখ, ক্যান ইউ ইমাজিন? এই 6 মাসে কি টাকা উঠেছে তার? টেনশনে মরে গেছে পড়ে যে। এই যে টাকা, এটা কি আপা জানতো না? এই টাকা কারণে ওই যে উপরে যে কটা পয়সা আছে যারা কমিটি গঠন করে, এই টাকা তার আপা জানে না? এটা ছাত্রলীগের সাধারণ সম্পাদক যে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাকে জমা দিতে হয় 2.5 কোটি টাকা দুনিয়া পিছিয়ে এসে। সভাপতি হলে 5 কোটি। তারা চাঁদাবাজি করবে না কি করবে? যে আপনি টাকা নেওয়ার পরে বলবেন তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাবে তারা। হ্যাঁ, তো এগুলো আপনি জানেন তাইলে বুঝবেন যে ঘটনাটা কি। এজন্য যতদিন আপা থাকবে বাংলাদেশে ছিল ততদিন এই চাঁদাবাজি বন্ধ হয়নি, হবে না। এই যে এখন বড় আপা, এই যে ছাত্র দল, এখন এরা করবে। ছাত্রলীগের দায়িত্ব কারা পালন করবে? এখন ছাত্র দল পালন করবে। আপনি মনে করেন না যে চাঁদা বন্ধ হয়ে যাবে, খালি লোকের বদল হবে। আগে একজনকে দিতেন, এখন আরেকজনকে দিবেন, কিন্তু আপনার চাঁদা দেওয়াটা বন্ধ হবে না। বুঝতে পেরেছেন? রক্ত খারাপ, তাই বাঙালির মধ্যে ভালো কিছু খুঁজে আপনার লাভ নাই। পরে যান। ডাবলু সরকারের নাম শুনেছেন না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম তো শোনার কথা, লিটন চাচার পরে যার পদ। আগে কি করতো? বাসের টিকিট তুলে বেড়াইতো স্টেশনে। এখান থেকে এখন কোথায়? সাধারণ সম্পাদক, তার জমির হিসাব খাতায় লেখা ধরে না, খাতা শেষ হয়ে যায়। কি করে এত টাকা হলো? দেখেন পরে দেখেন। ওই ইতিহাস যত জানবেন তত মন খারাপ হবে আপনার। এর জন্য কম জানেন এটা ভালো, পরের দিকে যান। 54 শেষ হয়ে গেছে, 55 এক লাইন লিখতে হবে, কারণ এখানে নাই। লিখেন কথাটা কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। শুনে আসলেন তো এখনই? এখন মুসলিম শব্দটা আমরা বাদ দিয়ে দিব। এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ। কত সালে? 1955। এটাই এক লাইন পড়া এখানে। তাহলে 55 এক লাইন দেখেন। তারপরে যাবেন 56 লেখাই আছে আপনার, তাহলে ওই লাইনটা লিখেন, ওইটাই মনে রাখেন। শুরুতে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দটা বাদ দিয়ে আজকের আওয়ামী লীগে পরিণত হয় 1955 সালে। 56তে গেছেন আপনি, এক লাইনে দাগ দেন। পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়েছে কত সালে? কি বলবেন? 1956। তখন এখানে একটা তারিখ আছে দেখেন। প্রশ্ন 3 রকমের, উত্তর ওই একটাই, 23 মার্চ 1956। এই লাইনটা মনে রাখেন। এক লাইন মনে রাখলেই 3 প্রশ্নের উত্তর ওই একই। প্রশ্নগুলো খেয়াল করেন এবার। প্রথম প্রশ্ন, পাকিস্তানের সংবিধান কার্যকর করা হয়েছে কবে? কি বলবেন? 23 মার্চ 1956। বাংলাকে পাকিস্তান রাষ্ট্রভাষা হিসাবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে কবে? তাও কি বলবেন? 56। কবে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান? তাও কি বলবেন? তাহলে প্রশ্ন এই 3টা, উত্তর কয়টা? এবার নিচে চলে যান। 57, কাকমারি সম্মেলন। 3 লাইন পড়লেই হবে। কাকমারি সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? কোথায় বললে? টাঙ্গাইল জেলার সন্তোষ নামক জায়গায়। সভাপতিত্ব করেছেন মাওলানা আব্দুল হামিদ খান। এখানে 3 কথা, আর কোনো কথা নেই। আপনি চলে যাবেন 58তে। সামরিক শাসন গেছেন 58। দেখেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? তাহলে প্রেসিডেন্ট শব্দটা কিন্তু নতুন পেলাম। এর আগে কি বলতাম? গভর্নর। তাহলে গভর্নর কি আর থাকলো? সেটা এখন কি হয়ে গেছে? তাহলে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম কি? ইস্কান্দার মির্জা। পৌরনীতিতে পড়েছেন না? সামরিক আইন জারি করার ক্ষমতা কার? প্রেসিডেন্টের। তাই প্রেসিডেন্ট হিসাবে পাকিস্তানে প্রথম সামরিক আইন কে জারি করেছেন? মির্জা। কিন্তু যদি আপনাকে পরীক্ষায় বলতো পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে, তাহলে বলতেন আইয়ুব খান। এখানে ভুল জায়গা এটা।
তাহলে সামরিক আইন জারি করেছেন ইস্কান্দার মির্জা, কিন্তু সামরিক শাসক বলা হয় প্রথম কাকে? আইয়ুব খানকে। তাহলে এখানে দুটো কথা আপনার মনে রাখতে পারলেই হবে। তৃতীয় লাইনটি এখানে নেই, ওটা আপনি লিখবেন। মৌলিক গণতন্ত্র শব্দটা লিখেন, মৌলিক গণতন্ত্র। লিখেছেন মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র চালু করেন আইয়ুব খান 1959 সালে। মৌলিক গণতন্ত্র কে চালু করেছেন? কি বলবো? আইয়ুব খান। কখন বললে? 1959, 1959 লেখা হয়েছে লাইনটি। আচ্ছা, তাহলে গণতন্ত্রের ব্যাপারটা আপনি আগে থেকে জানেন, পৌরনীতিতে পড়েছিলেন। আবার আব্রাহাম লিঙ্কনও আপনাকে ইংরেজি ফার্স্ট পার্টের মধ্যে এটা বলেছিল, মনে পড়ছে কি এগুলো? গেটিসবার্গের ভাষণ আব্রাহাম লিঙ্কন ইংরেজি ফার্স্ট পার্টে পড়াটা ছিল, পড়েছেন? না পড়লে না বলেন, নাহলে হ্যাঁ বলেন। কিছুই না বললে কি বুঝবো? কেন বই ছিল না নাকি এটা সিলেবাসে ছিল না? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের সাথে তুলনা করে যে আব্রাহাম লিঙ্কন 16তম প্রেসিডেন্ট আমেরিকার গেটিসবার্গের ভাষণের উপর একটা ইংরেজি প্যারাগ্রাফ, তো না ওইটাকে কি বলবো, এটা অধ্যায়ই ছিল আপনার ফার্স্ট পার্টে, ইংরেজি ফার্স্ট পার্ট, যেটা পরীক্ষা দিয়েছেন আপনি। তাহলে ইংরেজি পরীক্ষা দেননি? কার বই পড়ে দিয়েছিলেন? আপনার বই ছিল না এই পড়া, নাকি স্যার পড়ায়নি? হাসিনার আমলে ওই পড়া স্যার না পড়াইলে কি স্যারের চাকরি থাকতো? নিশ্চয়ই পড়িয়েছে আপনাকে। গণতন্ত্রের সংজ্ঞায় কি বলা হয়েছিল? ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সংজ্ঞাটা কার? আব্রাহাম লিঙ্কনের। বাংলাদেশে আপা এটা পরিবর্তন করে দিয়েছিলেন এরকম যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য হাসিনা, বাই দ্য হাসিনা, ফর দ্য হাসিনা। পিপুলের ওখানে কি বসতো? মানে আপা যা বলতো ওইটাই জনগণ বলতো, ব্যাপারটা এরকম। আর এই আবার কি করেছে? মৌলিক গণতন্ত্র চালু করেছে। দেখলেন কিনা লাইন? এই মৌলিক গণতন্ত্রের রুলস হচ্ছে সবাই ভোট দিতে পারবেন না, গরু ছাগলের ভোট দেওয়ার দরকার নেই। যে কটা লোক জ্ঞান বুদ্ধি আছে, বুঝে শুনে সমাজের, ওই কটাই কেবল ভোট দিতে পারবে। এজন্য এটার নাম কি দিয়েছেন? মৌলিক গণতন্ত্র। এরপরে যেটা লিখবো এটাও নাই, আপনি লিখেন 1962 আন্দোলনের নাম ছাত্র আন্দোলন করেছিলেন শিক্ষা নিয়ে, তাই এটাকে শিক্ষা আন্দোলন আপনি বলতে পারবেন। তাহলে আপনি শুধু মনে রাখবেন ছাত্র আন্দোলন বলুক বা শিক্ষা আন্দোলন বলুক, উত্তর কি বলবেন? 1962। কার বিরুদ্ধে আন্দোলনটা করেছেন সেটা লিখেন। শরীফ হোসাইন কমিশনের বিরুদ্ধে। শরীফ কমিশন। তাহলে আন্দোলন যেহেতু করলেন, আমরা বলবো যে কেন আপনি আন্দোলনটা করেছিলেন, যৌক্তিক নাকি অযৌক্তিক? 2009 সালে শিক্ষা পরিবর্তন করলেন। কি করবে? শিক্ষার কতদিন থাকবে? আপনার এটাও পরিবর্তন হয়ে যাবে, দেখতে থাকেন। লেখা কি হলো এই লাইন? তাহলে ছাত্র আন্দোলন কত সালে বলবেন? শিক্ষা আন্দোলন বললেও কোন কমিশনের বিরুদ্ধে? শরীফ কমিশন। এবার বলি, 1958 সালে আইয়ুব খান ক্ষমতায় এসে একটা কমিশন গঠন করেছিলেন পাকিস্তানের শিক্ষানীতি কি হবে এটা ঠিক করার জন্য, তারই শিক্ষক শরীফ হোসাইনকে দিয়ে। 4 বছর পরে লোকটা রিপোর্ট প্রকাশ করে। 4 বছর পর রিপোর্ট প্রকাশিত 1962 সালে। এই রিপোর্টের একটা ধারা বাঙালিরা আপত্তি জানায়। ওই ধারায় বলা হয়েছে পড়ালেখা বিনা পয়সা জিনিস নয়, জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই অর্থের ব্যয় করতে হবে। এখন যেই বাঙালিকে রেগুলার উপবৃত্তি প্রদান করেও তার বাচ্চাকে রেগুলার স্কুলে নিয়ে আসা যায় না, কারণ তাকে যদি বাচ্চা পড়াতে স্কুলে টাকা দিতে হয়, তাকে কি স্কুলের আশেপাশে আর দেখতে পাবেন না। বাঙালিরা মনে করলো এই ধারাটা বাঙালিকে শিক্ষা থেকে বঞ্চিত করার জন্যই যুক্ত করা হয়েছে, তাই এই কমিশনের প্রকাশিত রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনটা হবে। তাহলে আন্দোলনটা কি নিয়ে? শিক্ষা নিয়ে। তাই কি বলছি? শিক্ষা আন্দোলন। আন্দোলন কারা করেছে? তাই এদিকে কি বলতে পারবেন? ছাত্র আন্দোলন। কত সাল? 62। এবার আপনি 66-তে যা দেখেন, বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করবে। তাহলে 66, 6 দফা, সবই 6 পেয়ে যাবেন। তাহলে 6 দফা 1966, 3টা 6 মনে রাখলেই হবে আপনার। এখন এটিকে বলে বাঙালি জাতির মুক্তির কি? সনদ। আর কি বলবেন? ম্যাগনা কার্টা। তাহলে বাঙালি জাতির মুক্তির সনদটা কে প্রদান করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখতে পাওয়া গেছে এগুলো। এইটার নাম ছিল মূলত 6 দফা আমাদের বাঁচার দাবি।
6 দফা আমাদের বাঁচার দাবি। তাহলে আপনি বাঁচলেই মুক্তি পেয়ে যাচ্ছেন, তাই এটাকে আমরা বলছি বাঙালি জাতির মুক্তির সনদ। এখন দেখেন এই 6 দফা প্রথম উত্থাপন করেছে কে? বঙ্গবন্ধু। কখন? 5 ফেব্রুয়ারি 1966। কোথায়? পাকিস্তানের লাহোরে। লাইনটা খুঁজে পেয়েছেন নাকি দেখেন। তাহলে আবার বলেন আপনি, 6 দফা প্রথম উত্থাপন করা হলো কবে? 5 ফেব্রুয়ারি। কে উত্থাপন করেছেন? বঙ্গবন্ধু। কোথায়? পাকিস্তানের লাহোরে। কিন্তু যদি বলতো আনুষ্ঠানিকভাবে এটি কবে উত্থাপন করা হয়, ভুল হওয়ার জায়গা এটাই। প্রথম উত্থাপন বললে 5 ফেব্রুয়ারি, আনুষ্ঠানিক শব্দটা প্রশ্নে উল্লেখ করে দিলেই 23শে মার্চ। 6 দফার মোট দফা ছিল কয়টা? কিরকম টেনশন হচ্ছে আপনার দেখেন। এবার এরকম একটা প্রশ্ন পরীক্ষায় ছিল, পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত? আমরা কি করি, পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15, প্রস্থ 18.1। মোট দৈর্ঘ্য ভাবে পড়েছি কি না? তাহলে ছোট্ট একটা শব্দ যোগ করছে আর আপনি টেনশনে 2 মিনিট পার করে ফেলবেন। পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত? তার মানে আপনি ভাবছেন আরো কোনোদিন যোগ হলো কিনা। যোগ হবে কি? যা ছিল তাই তো আমরা বলি। তাহলে মোট বললেও যা, না বললেও তা। এগুলো কেন করে? আপনাকে বিভ্রান্ত করার জন্য। অনুরূপ প্রশ্ন, 6 দফার মোট দফা কয়টি? দফা 6টা ছিল বলেই না এটার নাম হয়েছে 6 দফা। মোট বললে কি আর বাড়বে? তাহলে আপনি যেটা জানেন ওইটাই কি উত্তর। তারপর আপনার কি হবে? টেনশন হবে। কিরকম? 41তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, বর্তমানে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? টেনশনে মরে যাচ্ছেন ঘুমটা দেখে, যে এই মাসে তো কারেন্ট অ্যাফেয়ার্স কিনা হয়নি, কখন চেঞ্জ হইলো, এরকম মনে হতে পারে আপনি। কিন্তু এরকম কি হয়েছে? এটা হইলে তো দুনিয়া সবাই এমনিতে জেনে যেত নরমালি। তাহলে আপনি যা জানেন ওইটাই উত্তর। কিন্তু মেন্টাল অ্যাবিলিটি জাজমেন্টের জন্য এই কাজটা তারা মাঝে মধ্যে এই করে থাকে। অনুরূপ প্রশ্ন এটা, যে 6 দফার মোট দফা কয়টি? এখন দেখেন প্রধান দফাটা কি? ওই যে সকেল দেয়া আছে, প্রাদেশিক স্বায়ত্ত শাসন। বানানটা আবার দেখেন বাংলায় বানান শুদ্ধির মধ্যে থাকে। এখন ওইখানে আপনি গণনা বাইর করেন, এই 6 দফার মধ্যে কয়টা দফা অর্থনীতির সাথে সংশ্লিষ্ট, গণেন আপনি পড়ে পড়ে। টাকা পয়সা নিয়ে কথা আছে কয় দফায়? তাহলে অর্থনীতি বিষয়ক দফা কয়টি? এইটাই 4 বার 5 বার আসছে। তাহলে 6 দফার মধ্যে 3টা দফাই ছিল অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। 6 দফা দিবস ওখানে মনে হয় নাই, ওটা আপনি পয়েন্ট আউট করবেন। 6 দফা দিবস হচ্ছে 7ই জুন। এখন কি, পাকিস্তানকে তো আপনি সবসময় খারাপ মনে করলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে তারা উদারতার পরিচয় দিয়েছে। তার মধ্যে আপনি মিছিল বের করলেই কারণে অকারণে গুলির ব্যবহার, এই জায়গায় কখনো তারা কার্পণ্য করেনি, সবসময় উদার ছিল। কিসে? গুলিতে। এই যে 6 দফা বাস্তবায়নের জন্য আপনি আন্দোলনে প্রথম বেরোবেন কয় তারিখ? 7 জুন 1966। তারা গুলি চালাবে, আপনি মরবেন কতজন? 11 জন। তা আগেই বলেছি প্রথম না মরলে কি আপনি পরীক্ষার প্রশ্ন হবেন না। তাহলে প্রথমটা কে মরবে? মনু মিয়া। বাড়ি কোথায়? সিলেট। তাহলে 6 দফার প্রথম শহীদকে কি বলবো? মরলেনটা কবে? না মরলে কি আপনি দিবস হবেন না। তাহলে 6 দফা দিবস কবে হবে? 7ই জুন। যা ছিল ছিল, এখানে ছাত্ররা কি আন্দোলন করেছে 6 দফাতে? তো তার স্কুলের আন্দোলন ছিল না। যেমন আপনার 24-এ মরেনি কে? সব ক্যাটাগরির লোক মরেছে। 24 সালে আপা কাকে মারেনি? যেমন ট্র্যাজিক একটা, আপনি কিছু ঘটনা পড়লে তো আপাকে এখনই ধরে নিয়ে আপনার পিঠে ইচ্ছে করবে। এক রিক্সা চালক, তাকে যখন গুলি করার জন্য পুলিশ ধরে, সে হাত জোড় করে রিকোয়েস্ট করে যে তাকে যেন না মারে। কেন? কারণ তার বউ স্ত্রী প্রেগনেন্ট, কদিন পরে তার বাচ্চা হবে। তখন কি করলো? তাকে ঠিক আছে তাকে মারে ফেলবো না, কি করলো? তার পায়ে গুলি করে তাকে রেখে দিল। মানে আপনি অবাক হবেন কিছু কিছু জায়গা দেখি। তারপরে কি, 6 আপনি যারা লাশের সংখ্যাটা কম হয়, তাই 6 জনকে একই সাথে ভ্যানের উপর তুলে কি করেছেন? আগুন দিয়েছেন, যাতে পুড়ে লাশটা নিশ্চিহ্ন হয়ে যায়। অন্তত সংখ্যায় গণনাটাই আপনি কম হবেন। পাকিস্তানিদের গালিগালাজ করে কি আপনার লাভ আছে? আপনি নিজেই তো তাদের থেকে খারাপ। পাকিস্তানেরও টোটাল ইতিহাসে এই কর্ম কখনো করেনি, যে মারার পরে ভ্যানে তুলে লাশ পুড়িয়েছে সংখ্যা কমাবে বলে। তাহলে এগুলো বাড়িতে, এই যে এগুলাই বইয়ে লিখবো আমরা জানুয়ারিতে, পরের প্রজন্ম আপা সম্পর্কে পড়বে বইয়ে। এই যে পাকিস্তান এখানে যেমন ইতিহাস পড়ছি না, ওই জানুয়ারি থেকে যে নতুন পাঠ্যপুস্তক আসবে বাংলাদেশে, প্রত্যেক 6, 7, 8, 9 এগুলো, তখন ওই অধ্যায় থাকবে 24-এর গণ অভ্যুত্থানের উপর অধ্যায়। তখন এই অপকর্ম সেখানে তুলে ধরা হবে, আপনি কি কি করেছেন। তাহলে আপনাকে বলা হলো আপনি যেন তাকে না মারেন। কেন? তার স্ত্রী গর্ভবতী, তার উপরে সে লোকটা রিক্সা চালক। আপনি তাকে কি করলেন?
এমনি মেরে ফেলে দিলেও তো তার থেকে তার বেশি লাভ হতো, পানি গুলি না করে দিয়ে আবার কি মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা সেজেছে সে। মাদার অফ হিউম্যানিটি, এতবার পরীক্ষায় আসতো মাদার অফ হিউম্যানিটি নামে কে পরিচিত, আপনাকে দাগ দিতে হইতো আগে, এখন আর এইসব প্রশ্ন পরীক্ষায় আসবে না। আপনি ওই আরেকবার 66টা দেখে ফেলেন। তাহলে 6 দফা কত সালে বললে প্যারালালি বলবেন 1966, তারিখ মারিক দরকার নেই। কিন্তু যখন এইভাবে বলবে 6 দফা প্রথম উত্থাপন করা হয়েছে কবে, তখন তারিখ থাকবে 5 ফেব্রুয়ারি 1966। আনুষ্ঠানিকের কথা বললে কি বলবেন? 63। এটি কে উত্থাপন করেছিলেন? শেখ মুজিব। কোথায় বললে? পাকিস্তানের লাহোরে। আর বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি বললেও 6 দফা, ম্যাগনা কার্টা বললেও 6 দফা। কয়টা দফা ছিল? 6টা। প্রধান বা প্রথম যাই বলুক কি বলবেন? প্রাদেশিক স্বায়ত্ত শাসন। কয়টি দফা অর্থনীতি বিষয়ক? 6 দফায় প্রথম মানুষ মরবে কবে? 7ই জুন। 6 দফার প্রথম শহীদকে? মনোমিয়া। বাড়ি কোথায়? তাই এটা কি দিবস পালন করবো আমরা? এখন আপনি 10 সেকেন্ডের জন্য মনে করেন আপনি আইয়ুব খান, 10 সেকেন্ড, এখন ভাবনাটা তার মতো করে ভাবেন। সেটা হলো 65 সালের আগ পর্যন্ত কোনো মানুষ মরার ঘটনা কি আপনি দেখতে পেয়েছেন? তার মানে কি 65 পর্যন্ত দেশ ভালো মতোই চলেছে। ঝামেলা হলো কখন? 66তে এসে 6 দফা কে উত্থাপন করলেন? বঙ্গবন্ধু। তাহলে কার উস্কানিতে রাস্তায় 6 দফা বাস্তবায়নের জন্য মানুষ এসেছিল? তাহলে দেশে অরাজকতার জন্য কে দায়ী? কার দৃষ্টিতে? আইয়ুব খানের দৃষ্টিতে। তাই কি বঙ্গবন্ধুর এখন আর বাইরে থাকা হবে? থাকবে কোথায়? তার জন্য মামলা লাগবে না? পরের লাইন 68 আগরতলা ষড়যন্ত্র মামলা লাগবে। দেখতে পেয়েছেন? তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে? 1968 সালে। দেখতে পেয়েছেন? তাহলে 68 আগরতলা ষড়যন্ত্র মামলা। তাহলে কি বুঝে ফেলবেন? 1968। মামলার একটা মূল নাম আছে দেখেন, রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। পেয়েছেন দেখতে? মামলার মোট আসামি কতজন বলেন তো? ভালো ছাত্রটার নাম কি? রোল অ্যাক্টর। প্রধান আসামি কে? বঙ্গবন্ধু। তাহলে এই 6 দফার প্রধান আসামি কে ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 35 আসামির মধ্যে আমরা একজনকে গুলি করে জেলখানায় বিনা বিচারে হত্যা করব। তার নাম পড়েন সার্জেন্ট। পাশে তার মেরিট পজিশনটা লিখে রাখেন 17, মানে কত নং আসামি ছিলেন? 17 নং। পাশে লিখে রাখেন টান দিয়ে। অথবা জহরুল নামে আপনার কেউ পরিচিত থাকলে তার মোবাইল নাম্বারটা আপনি 17 নং আসামি বলে সেভ করে রাখবেন পরীক্ষার দিন পর্যন্ত। তাহলে আর ভুল হবে না ওই প্রশ্নে। তাহলে কত নং আসামি? মামলার শুনানি চলাকালে জিজ্ঞেস করে আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষকে শেখ মুজিব কবে আগরতলায় গেছিলেন। মিথ্যা কথা কি সব সময় গুছিয়ে বলা যাবে না। এমন একটা তারিখের কথা বলে সেখানে বসে ক্যালকুলেশন করে দেখা গেল ওই তারিখে শেখ মুজিব অন্য মামলায় আগে থেকে জেলখানাতেই ছিলেন। তাহলে কি তারা যাওয়া হয়েছে? তাহলে এখন আমরা বুঝলাম কি মামলাটা কি মিথ্যে। কিন্তু এটা তো আদালতের অভ্যন্তরীণ ঘটনা, বাইরের মানুষ কি করে জানবে? পরের লাইন, আগরতলা ষড়যন্ত্র মামলা ফাঁস করেছে ব্যারিস্টার আমির হোসেন। তাহলে বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে ঘটনাটা কে যায় বলবে? আমির হোসেন। তাহলে মামলা যেহেতু মিথ্যে, শেখ মুজিব মুক্তি পাবে এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু মুক্তি কি দেওয়া হয়েছিল? না। তখন মানুষ যে আন্দোলনটা করবে এটাকে আপনি বইয়ের ভাষায় বলছেন 69-এর গণ আন্দোলন। তাহলে আপনি বলেন 66 6 দফা না দিলে কি তার নামে মিথ্যা মামলাটা হইতো? মামলা মিথ্যে এটি প্রমাণিত না হলে কি আপনি আন্দোলন করতেন? আন্দোলন সফল না হলে কি 70-এ নির্বাচন হতো? নির্বাচনের ফলাফল যদি পাকিস্তান মেনে নিত তাহলে কি 9 মাসে আপনার 30 লাখ মারা লাগতো? কত পড়া কমে যেত আপনি চিন্তা করেন। কিন্তু কোনোটাই মারা নেই। তার মানে কি ইতিহাসের ঘটনা একটা আরেকটার সাথে, একটা না বুঝলে আপনি আরেকটা বুঝবেন না। এর জন্য ক্রমান্বয়ে আপনি একের পর এক ধারাবাহিকতা অবলম্বন করে বুঝার চেষ্টা করবেন, পরে এমনি মনে থাকবে আপনার। চলে যান 69-এর গণ অভ্যুত্থানে। প্রথম যে লোকটা মরবে তার নাম আসাদ। দেখতে পেলেন? তাহলে ওটা দেখা হবে না, খাতায় লিখেন। যতগুলো বলবো অতগুলো নাই রে। আপনার বাড়ি যাওয়ার কথা কয়টায়? 5টাতে বেজে গেছে। 5 মিনিট সময় আপনার, 5 মিনিট আপনি লিখে ফেলবেন, আমি যা লিখবো। দ্রুত লেখার প্রস্তুতি নেন, তাইলেই হবে। 69-এর গণ অভ্যুত্থান।
মানুষ যত বড় হয় লেখা তত ছোট হয়। আপনি যখন ছোট ছিলেন যত বড় করে লিখতেন, এখন কত বড় লিখতে পারেন না? তাহলে আমি কি করে লিখবো? দেখেন, আইয়ুব খান গেট নাকি? হ্যাঁ হ্যাঁ, আইয়ুব খান গ্রেট দেখলি। This answer in the হুম, হ্যাঁ দাদা লিখেন। এই সোজা দেখ, ক্লাস থেকে বাইর করে দিলে পরে তো আবার মন খারাপ করবি। চোখের প্রবলেম এখন পাচ্ছেন? হ্যাঁ স্যার। দূর থেকে দেখতে না পেলে চোখের এই ত্রুটিকে কি বলে? সাধারণ বিজ্ঞান পড়েছেন না? হ্যাঁ, কাছে থেকে দেখতে পাবেন, দূর থেকে পাবেন না, হর্ষ দৃষ্টি। দূর থেকে দেখতে পাবেন, কাছ থেকে পাবেন না, দীর্ঘ দৃষ্টি। রাতে দেখতে পাবেন না, ভিটামিন এ এর অভাব। কিন্তু দিনেই না দেখতে পেলে আমরা কি বলবো? দেখেন, যা বুঝছেন লেখেন, বললেই আপনি বুঝে ফেলবেন ব্যাপারটা। তো এই লেখার জন্য আপনার সময় 2 মিনিট 10 সেকেন্ড। স্যার আপনি এত কিছু কিভাবে মনে রাখেন? ওইটা নিয়ে তোর গবেষণা না করে পড়বি তাইলেই হবে। তাড়াতাড়ি লিখেন। আপনার চিন্তা আমার পড়া হয় না। না তো, মানুষের কি সব বই মুখস্থ থাকে? কি বলছো এত বড় মিথ্যে কথা? লেখাটা দ্রুত শেষ করেন, এখানে বেশ কিছু প্রশ্ন আছে যা আপনি কমন পাবেন পরীক্ষায়। কোনটা কোনটা বলেন, কোন দিক? না বুঝলে বলবেন, সমস্যা নেই। স্যার আমরা কথা বলি, আপনার রাগ করেন নি?
বেশি কথা বললে তোদের বেঞ্চ দুটো পিছনে চলে যাবে, ওই যে বসে আছে না পিছনে ওখানে, সামনের দিন থেকে পেছনের 2 বেঞ্চে বসবি। আর যদি এটা রোধ করতে চাস তাহলে এই যে চুপচাপ থেকে লেখ, পরে দেখা গেল তুই কথা বললে আর শোনা যাবে না। তাড়াতাড়ি লিখেন। কই লিখবি না, নির্বাচনটা করে ফেল, আর পরে লিখবো না, খালি বলবো। তাহলে নির্বাচনটাও করে ফেল এখন, আজকে এটুকুই। মুক্তিযুদ্ধের জন্য তো ট্রেনিং লাগবে, 1 সপ্তাহ ট্রেনিং, পরের ক্লাস হবে সামনে শনিবারে। আজকে যা পড়ানো হলো কালকে তাই প্রশ্ন থাকবে, না পারলেও এবার বুঝা আপনি বুঝবেন। আর আগে যা পড়েছেন ওটা আবার রিপিট হবে, এজন্য শান্তিতে আপনার নাই না পড়ে। তাহলে আপনি বললেই বুঝে ফেলবেন, আগে পয়েন্ট আউট করেন, সবার হলে বলবেন। আচ্ছা, আপনার শেষ হলে আমরা শুরু করবো, আপনি শেষ হলে বলবেন। আচ্ছা, জি, এজন্য আপনি পরেও বিচারের আওতায় আসতে পারেন, সাবধান থাকা উচিত ছিল আজকে। ওইটা দেখা যাবে না, ওইটা তো এখন এডিট করার সময় দেখবে, তখন আপনার চেহারার অরিজিনাল রূপটা ফুটে উঠবে, উঠলে আপনি আবার পরে জরুরি তলব করাও হতে পারে আপনাকে অফিসে। আর কি আরো কি সময় দেওয়া হবে এটা লেখার জন্য? আপনারা পেছনের দিক থেকে কেউ বলবেন হয়েছে কিনা আপনার? হবেও না কোনোদিন না। তাহলে 1969 দেখতে পাচ্ছি আমরা কত দফার উপর ভিত্তি করে, তার মানে কি প্রত্যেকটা আন্দোলনে নির্দিষ্ট কিছু দাবি দেওয়া থাকে এবং নির্দিষ্ট পরিমাণ দফা থাকে। এবার আপনার ছিল 9 দফা, প্রথমে 9 দফা বললেন, পরে আপনারা দেখছেন যে আপা এত দফা মানতে কেমন করছে, তাই কি বললেন একটাই দফা। কিন্তু ব্যাপারটা হলো কত দফার উপর ভিত্তি করে গণ অভ্যুত্থান? 69-এরটা কি বলবো 11 দফা। এই 69-এ প্রথম মারা যাবে কে? আসাদ। তাহলে 69-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ কাকে বলতে পারবো? তাহলে এরকম প্রথম শহীদ কয়টা পেলাম মোট এখন পর্যন্ত? 3টা। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কাকে পড়লেন? রফিক। মনে করে বলেন 6 দফার প্রথম শহীদ মনোমিয়া। অনুরূপ প্রশ্ন 69-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আসাদ কবে মারা গেছেন? তাই সেটা কি দিবস পালন করবেন? তাহলে এটাই যদি উল্টো করে বলে আসাদ দিবস পালন করা হয় কবে? আসাদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বিভাগের নাম কি? ওকে। তাকে নিয়ে নির্মিত গেটের নাম? আসাদ গেটের পূর্ব নাম কি ছিল? ওটাই ঘুরিয়ে বললো আইয়ুব খান গেটের বর্তমান নাম কি? অথবা জিজ্ঞেস করলো আসাদ গেট কোন পটভূমির সাথে জড়িত? 69-এর প্রাইমারি নিয়োগ পরীক্ষা হলো না কয়েকদিন আগে, ওইটা ছিল এইখানে। পরে দেখেন আসাদকে নিয়ে লেখা কবিতার শিরোনাম কি? আসাদের ষাট। তার মানে রক্তাক্ত ষাট নিয়ে কবিতাটা লিখেছেন কে? লিখেছেন শামসুর রহমান। আসাদ হত্যার প্রতিবাদে 3 দিন পর 24 জানুয়ারি আরেকটি মিছিল হয়, সেখানে মারা যাবে কে? তাই বলে কি এটা মতিউর দিবস হয়ে যাবে? তাই কি দিবস? তাহলে গণ অভ্যুত্থান দিবসে কে মারা যায়? গণ অভ্যুত্থান দিবস কবে? মতিউর কোন শ্রেণীর ছাত্র ছিলেন? তাহলে এই এতক্ষণ পর্যন্ত যা মূল্য আন্দোলন হলো সব কোথায়? ঢাকায়। এই প্রথমবারের মতো আমরা রাজশাহীতে আসবো। তাহলে কি বুঝলেন? প্রাচীন কাল থেকেই ভৌগোলিক ভাবে রাজশাহীর লোকজন অলস। এই অলসতা ঢাকার জন্য তারা কি বলে? তারা শান্তি প্রিয়। মিছিলে গেলে কি শান্তি থাকবে? তাই তারা কোথাও যায় না। এবার দেখেন মেয়েরা মূলত অপমান করার পরেই তারা বেরোবে। কারা? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকজন। কবে বেরোবে? 18 ফেব্রুয়ারি। এই ডক্টর শামসুজ্জাল যে লোকটাকে দেখছেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? বিভাগের নাম কি? এবার দেখেন তার ওখানে যাওয়ার কারণটা কি? কারণ তার প্রশাসনিক পদবি ছিল প্রক্টর। প্রক্টরের পদে যিনি থাকেন তার কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টা দেখাশোনা করা তার কাজ। কিন্তু ছাত্ররা গেছে কোথায়? রাস্তায়। সেনাবাহিনী উপস্থিত হয়েছে, তার মানে কি একটা হট্টগোল তৈরি হয়েছে, ছাত্রদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা, তাই তিনি এটা শোনা মাত্র এখানে ছুটে যাবেন।
যাওয়ার পরে তিনি ছাত্রদের পক্ষ অবলম্বন করেই সেখানে বক্তব্যটা রাখেন, সেনাবাহিনীকে চলে যাওয়ার জন্য আহ্বান জানান। কিন্তু পাকিস্তানে কি কোনো কালে এত ভালো লোক ছিল? তারা বলল সময় এবং কথা কোনোটাই আমরা ব্যয় করতে রাজি নই, মানে এত কথা বলতে আপনাকে বুঝাইতেও পারবো না, আর এখানে দাঁড়িয়ে থেকে আপনার তামাশাও দেখবো না, তাই কি করা হবে, আপনাকে এখন গুলি করা হবে। তবে পাকিস্তানি সেনাবাহিনী গুলি করার জন্য উদ্যত হলে এই লোকটা যে ভূমিকাটা পালন করেছেন এটা ইতিহাসে অবিস্মরণীয়। এমন লোক আমরা সচরাচর দেখি না। গুলি করার সিচুয়েশন ক্রিয়েট হলেই তিনি গুলির সামনে গিয়ে প্রথমে দাঁড়াবেন, এই শিক্ষক। সেখানে তিনি বক্তব্য দেন, আমি শিক্ষক বা পিতৃতুল্য, আমি এর সামনে ছাত্ররা মরবে আমার সন্তান তুল্য, আর আমি দাঁড়িয়ে এটা দেখবো, ওই লোক আমি নই। তাই আমি জীবিত থাকতে অথবা আমি এখানে উপস্থিত থাকতে ছাত্রের গায়ে আঘাত করার কোনো সুযোগ নাই। তাই আমাকে আগে হত্যা করলেই বা আমার রক্ত মারিয়ে যেতে পারলেই ছাত্রদের স্পর্শ করা যাবে, নচেত যাবে না। এই যে তার গগন বিদারী সেই বক্তব্য, যা তাকে ইতিহাসে স্মরণীয় করে ফেলেছে। তবে পাকিস্তান কারো কোনো কথা কোনোদিন না রাখলেও তার সেদিনের এই কথা তারা রেখেছে। প্রথমে তাকে হত্যা করার পরেই ছাত্রদের উপর আক্রমণ পরিচালনা করা হয়। তাহলে মারা যাবে কে? তবে হত্যাকাণ্ডটি অত্যন্ত নারকীয় হত্যাকাণ্ড ছিল। প্রথমে তাকে গুলি করা হয়েছে। একটা মানুষকে গুলি করলে কি সাথে সাথে মারা যায়? না। যতক্ষণ সে না মরেছে ততক্ষণ ওই যে রাইফেলের সামনে যে ছুরি আকৃতির একটা বস্তু থাকে যেটাকে বলে বেয়োনেট, এই বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয় যতক্ষণ সে না মরে। তাই কিসের আঘাতে মরেছে বলবেন? বেয়োনেটের আঘাতে। কবে মরলো? 18ই ফেব্রুয়ারি। তাই এটা কি দিবস পালন হবে? আর তাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম। এবার দেখেন, প্রথমে ছাত্র মূল্য, এখানেও ছাত্র, কিন্তু এখানে কি মূল্য? আন্দোলনটা আউট অফ কন্ট্রোলে চলে যাবে। কয়দিন পরেই পাকিস্তান বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। 22 তারিখ আগরতলা ষড়যন্ত্র মামলা কি প্রত্যাহার। তাহলে এতদিন মুক্তি চেয়েছিলেন, পাকিস্তান কি করলো? মামলাই প্রত্যাহার করে নিল যে এখন থেমে যা। তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে? অথবা মামলা প্রত্যাহার দিবস কবে? পরের দিন কে মুক্তি পাবে? আমরা তাকে ধরে নিয়ে যাবো রেসকোর্স ময়দানে, বর্তমান নাম কি? সোনারদি উদ্যান। যেহেতু অনেকদিন জেল খেটেছে তাই একটা ফুলের মালা এখন তাকে দেওয়া হবে। এই ফুলের মালাটা কে পরাবেন? এই মালা পরানোর সময় বলবে শেখ মুজিব এখন থেকে বাংলার বন্ধু। আপনি আবার সমাসের মাধ্যমে সংক্ষেপ করে কি বলেছেন? তাহলে শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হইল কবে? উপাধিটা কে দিলেন? কোথায়? রেসকোর্স ময়দানে। আইয়ুব খান পদত্যাগ করবে, ক্ষমতায় আসবে আপনারই পরিচিত মানুষ ইয়াহিয়া খান, নাম শুনছেন না? আশাই বলবে মেলা আন্দোলন করেছেন, এখন কি হবে? নির্বাচন। যারা জয়লাভ করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, কথা তো যৌক্তিক। তাই বাঙালি আর আন্দোলন করবেন না। দুটো নির্বাচন, একটা হবে 7 ডিসেম্বর 1970, আর একটা হবে 17 ডিসেম্বর 1970। খালি আপনি আসনের ব্যাপারটা দেখেন তাহলেই হবে। প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে মুখ্যমন্ত্রী, সোজা কথা, আর জাতীয় নির্বাচনে নির্বাচিত হবে প্রধানমন্ত্রী। তাহলে প্রদেশগুলো আলাদা আলাদা নির্বাচন, এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু দুই প্রদেশ মিলে একসাথে যে নির্বাচন সেটাকে কি বলছি? তাহলে জাতীয় পরিষদের নির্বাচনে মোট আসন কত? তাহলে এই 300টার মধ্যে কয়টা ভাগ আছে? একটা পূর্ব আর একটি পশ্চিম। আমরা কোন অঞ্চলের লোক? তাহলে এই 313-র মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত আসন কয়টি? তাহলে মোট বললে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ। এই নির্বাচনে আওয়ামী লীগ জয় পায় কতটিতে? তাহলে মোট 313, আপনার 169, আওয়ামী লীগ পেয়েছে 167। যা জিজ্ঞেস করবে তা বলবে। মোট আসন কত? কোথায়? তাহলে জাতীয়তে কত ছিল? প্রাদেশিক বললে এর মধ্যে আওয়ামী লীগ কয়টা পেয়েছে? তার মানে কি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হবে শেখ মুজিব, প্রদেশেও সরকার গঠন করবে আওয়ামী লীগ। ফলাফলটাই ছিল, কিন্তু ফলাফলটা পাকিস্তান সরকার মেনে নেয়নি। তাই আপনার মুক্তিযুদ্ধের প্রয়োজন হবে আগামী ক্লাস শনিবারে। এখন হইলো কি, এখানে একটা বিষয় আপনার চোখ রাখা উচিত ছিল, সেটি হলো নির্বাচন দিনের বেলাতেই হয়েছে, রাতে কোনো ভোট টোট হয়নি। সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং ফলাফল গণনা এবং ঘোষণা কোনো বাধা তৈরি করা হয়নি। যার কারণে পাকিস্তানের অধীনে নির্বাচন করার পরেও এই বিপুল বিজয়টা আপনি নিজের চোখে দেখার একটা সুযোগ পেয়েছেন। তাহলে আপার মতো মেধাবী লোক যদি তখন পাকিস্তানিদের মধ্যে থাকতো, এই ফলাফলকে আপনি দেখতে পেতেন? তাহলে পড়া কমে যেত আপনার। কিন্তু এত মেধাবী লোক তখন কেউ ছিল না। এখন ভোটের আগে আপনি বুঝে ফেলেন কে নির্বাচনে জিতবে। প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগ জিতলেও আপা জিতে, আওয়ামী লীগ হারলেও আপা জিতে। ভোটটাই হয়েছে নৌকা বনাম আওয়ামী লীগ। এইবার সর্বশেষ ওটার কাজ শেষ করে ফেলেন।